সঙ্গীত সাঙ্গত ছাড়া হয় না। চেক 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 1 2 চেক চেক। কেউ গিটার ধরার আগ পর্যন্ত বোঝে না আসলে সে যে বাজাইতেছে এটা খুবই ট্রিকি জিনিস বাজাইতেছে। নাহলে আমি ছোটবেলায় যেরকম মনে করতাম যে গিটার ধরলেই তো বাজানো যায়, কিরি কিরি কিরি, ঠিক আছে, কিন্তু আসলে তো বিষয়টা তা না, এটার পিছে। সো যখন আমি গিটারটা ধরছি তখন আমি আরো গিটারিস্টদের বেশি অ্যাপ্রিসিয়েট করা শুরু করছি, বেসিসদের আরো বেশি অ্যাপ্রিসিয়েট শুরু করছি যখন বেসটা বাজানো শুরু করছি। দ্যাটস হাউ ইট ওয়ার্কস আমার মনে হয়। একসাথে সবাই কিন্তু কথা বলতে পারে না, আমিও কথা বলতেছি, আপনি কথা বলতেছেন, কেওস লাগবে, কিন্তু সবাই কিন্তু একসাথে গান গাইতে পারে। সো মিউজিক একটা লাইফস্টাইল, যেহেতু এই হার্ডওয়ার্ক বা স্ট্রাগল বা এই জিনিসটা আমরা যে এটা প্র্যাকটিসের একটা পার্ট হয়ে যায়, তো ওইটা রেগুলার থাকা উচিত, তাইলে আপনি অ্যাপ্রিসিয়েটেড হবেন কোনো না কোনো দিন, ফর শিওর। আমি জাফরি, জাফরি আবেদিন, অলসো নোন অ্যাজ জ্যাফ, আমাকে অনেকে স্টেজে জ্যাফ বলে ডাকে। I'm a musician primarily. I play bass. I'm a multi-instrumentalist. Also, I write my own songs. I've been playing music for like 12-13 years now. আমি সহজিয়া দিয়ে স্টার্ট করি, আই এম ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার্স। তারপর আমি আমার একটা ব্যান্ড বানাই, ওটার নাম দ্য রোভার। ওইখানে আই সিং অ্যান্ড প্লে বেস। অলসো আই প্লে বেস উইথ হাবিব ওয়াহিদ। সো আমি ট্রাভেলিং করতে খুব পছন্দ করি। আমার পাহাড়ে একটা স্কুল আছে লামাতে। সো ওটার নাম হলো পামুম থাকলা। এটা ম্রো বাচ্চাদের জন্য একটা স্কুল। সো আমি মাঝে মধ্যে ওইখানে চলে যাই, কক্সবাজার চলে যাই। কক্সবাজার আমার ভাই ব্রাদার আছে, অনেক বন্ধু বান্ধব আছে। আমি যার কাছ থেকে এখন মিউজিক শিখতেছি, ফারমিন ফয়সাল ভাই, সেও কক্সবাজার থাকে এখন। আমার কাছে মনে হয় মিউজিক ইজ আ লাইফস্টাইল, অ্যান্ড ইটস আ লাইফস্টাইল অফ হারমোনি। আপনার হারমোনিতে এক্সিস্ট করার কথা, মানে ফাংশনিংটা হইলো যে ওই একটা লয় সুর তালের মতনই আপনাকে হইলো যে ডে টু ডে লাইফের মধ্যে আসলে হইলো যে ফাংশন করার কথা, হারমোনিক্যালি আর কি। সো এটাই সাস্টেনেবিলিটিটা তৈরি করে, মানে ওয়েদার ইউ টক অ্যাবাউট আর লিভিং ব্রেড অ্যান্ড বাটার, অথবা ইউ টক অ্যাবাউট মানে একদম পিওরলি অ্যাবাউট আর্ট, দুইটাই কিন্তু আপনার যদি এই জিনিসটা না থাকে, হারমোনিটা না থাকে, তাহলে তৈরি হবে না। ফরসে আপনার লাইফস্টাইলে হারমোনি নাই, আপনার আর্টটা সুন্দর হবে না, তাই আপনার বিজনেসটা ভালো হবে না। সো টোটাল জিনিসটার এটা তো আর নতুন কিছু না, এটা ধরেন হাজার হাজার বছর পুরনো একটা বিদ্যা, যেটা আমরা হইলাম যে এখনো এটা ক্যারি করতেছি। এনশিয়েন্ট তো মিউজিক, তো মানুষ কথা বলার আগে মিউজিক করছে, তাই না? সো এই জিনিসটার যেই এত দিনের যে আসলে একটা যে নলেজ আছে সব মানুষের মধ্যে, এমনকি সব লিভিং বিং এর মধ্যে, এইটা তো আসলে এক্সিস্ট করে, এবং ওইটাকে প্র্যাকটিস করলে আই থিঙ্ক মানে জাস্ট হইতে থাকে। আমি যদি ডার্ক ফেসটার মধ্যে দিয়ে না যেতাম, আমি কখনো এই লাইটটাকে অ্যাপ্রিসিয়েট করতাম না। না, আমার কাছে এখন খুবই সামান্য জিনিসগুলো আমার কাছে খুব মিউজিক্যালি আসলে খুব মানে মনে হয় খুবই ইম্পর্টেন্ট। আমি যেমন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি মোটামুটি 3-4 ঘন্টা 5 ঘন্টা আমি হলাম যে শুধু গান শুনি। মানে স্পটিফাইতে বলেন, ইউটিউবে বলেন, আমি অনলাইনে আমি হলাম যে র্যান্ডম গান শুনি। কোনো আর্টিস্ট খুঁজে পাইলে ভালো লাগলে ওকে আমি ওর ব্যাপারে রিসার্চ করি, বা ওর অ্যাটলিস্ট একটা বা দুইটা অ্যালবাম শুনি একদিনে। 3-4 ঘন্টা তো অনেক গান শোনা যায় আসলে, এবং আমি রিলিজিয়াসলি এটা করি। এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস, মধ্যে এটা হারাই গেছিলো, এখন আবার রিসেন্টলি আবার এটা রিগ্রো করছে, আমার খুব ভালো লাগে এটা। তো এটা আমার কাছে পুরো একদম থেরাপির মতন কাজ করে। ওই 4-5 ঘন্টা গান শোনা, মানে গান তো কোনো কিছু ডিস্টার্ব করে না, সো আপনি গান শুনতে শুনতে অনেক কিছু করতে পারেন।
ঠিক আছে, ওই সময় অনেক কিছু করতেছি, ব্রেকফাস্ট বানাতেছি বা সকালের জন্য রেডি হইতেছি এবং গান চলতেছে, মানে একদম থেরাপিউটিক্যাল। সো এইটা যেমন এক্সিস্ট করে। সো আই বিলিভ যে পারসিভ করাটা আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মিউজিকটাকে ক্যারি করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রতিদিন মিউজিক করতে পারাটা তো আসলে ব্লেসিং। আমি ইন্টারমিডিয়েট যখন দেই বা তার আগে পরে আমি মোটামুটি ডিসিশন নিয়ে নিছি যে আমি মিউজিশিয়ান হব, কিছু না যাই না যে কেমনে হইতে হয়, আমার 14 গোষ্ঠীতে কোনো মিউজিশিয়ান নাই, ব্লাইন্ড একটা, বাট আমি ওটার পিছিয়ে দৌড়াইছি, ঠিক আছে, এবং উইথ লাভ আর কি, উইথ পিওর ইন্টেনশনস। আমার কখনোই মিউজিক হবি ছিল না, মিউজিক সবসময় আমার প্যাশন ছিল, তারপর এখন প্রফেশন আলহামদুলিল্লাহ, বাট এটা কখনোই আমার হবি ছিল না। ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আমি মিউজিকটাকে খুবই সিরিয়াসলি এটাকে এক্সপ্রেস করার জায়গাটা আমাকে মনে হয়েছে যে এটা দ্যাটস দ্য বেস্ট থিং আই ক্যান ডু। আমি চিনিও না জন লেনন রে, কখনো দেখা হয় নাই, বাট আমার মনে হয় আমি তারা খুব কাছ থেকে চিনি। তো জন লেনন যেরকম গান করছে সেটা তো তার লাইফস্টাইল থেকে আসছে, তার একটা লাইফ থেকেই তো আসছে, এটার বাইরে তো কিছু নাই, তাই না? তো সে ওই ক্যারেক্টারাইজেশন করছে তার গানের মধ্যে, আমার সাথে ওইটা কোনোভাবে রেজোনেট করছে, আমার ভালো লাগছে, মনে হয়েছে আইসালা জন লেনন তো আমার ভাই ব্রাদার, ঠিক আছে, খুব আপনা লোক, ঠিক আছে। এইটাই তো আসলে মানে জেমস ভাই, তার সাথে আমার 2-3 বার দেখা হয়েছে, কিন্তু সে হয়তো আমার নামটাও জানে না, কিন্তু আমার মনে হয় সে তো আসলে আমার খুব কাছের বড় ভাই, ঠিক আছে, এইটাই আর কি। সো আমরা ওই মিউজিশিয়ানকে আমরা আমাদের সাথে যখন রেজোনেট করে আমরা তাকে রিফ্লেক্ট করি আমাদের খুব কাছের একটা কোনো ইউনো পার্সোনা হিসাবে। সো ওইটা মানে আমার কাছে যেভাবে ফিল হয় এভাবে হয়তো রক মিউজিকে এটা খুব ইয়ে করে, রেজোনেট করে অডিয়েন্সের সাথে। অডিয়েন্স হইলো ওই মিউজিশিয়ানদের মতন, রকস্টারদের মতন হইলো লুক নেয়, ড্রেস লাইক করে, হ্যাঁ, কারণ সে ওইটা রেজোনেট করে, তো ওই মিউজিকটা রেজোনেট করে ফার্স্টলি, তারপর তার লাইফস্টাইল, তার চয়েসেসকে রেজোনেট করে। এটা ভালো দিক খারাপ দিক দুইটাই আছে, বাট এইটা হইলো যে মানে দ্যাটস হাউ ইট ওয়ার্কস আই থিঙ্ক। একসাথে সবাই কিন্তু কথা বলতে পারে না, আমিও কথা বলতেছি, আপনি কথা বলতেছেন, কেওস লাগবে, কিন্তু সবাই কিন্তু একসাথে গান গাইতে পারে, একটা কথা বলতে পারে, সবাই একসাথে গান গায়। তো এটা আমি মিন করার চেষ্টা করতেছি। সো তখন কিন্তু নিজের মধ্যে রিফ্লেকশনটা হয়, যখন জেমস ভাই গাইতেছে সুন্দরীতমা, তখন কিন্তু আমরা যখন তার সাথে গলা মিলাইতেছি, এবং মানে এটা কিন্তু মনে হচ্ছে আমরা জেমস হয়ে যেতেছি, আহা, মানে তার সাথে জেমস হয়ে যেতেছি না, বিষয়টা হলো জেমস কত আপন। এই জিনিসটা আমাকে মনে হয়েছে যে খুব মিউজিক্যাল করে তুলছে ছোটবেলা থেকে। আমরা স্কুলে যাইতেছি একসাথে গান গাইতে গাইতে, বা লুকায় লুকায় গান শুনতেছি টেডিওতে, মনে আছে। সো এই জিনিসগুলো আমাকে মনে হয় যে আজকে আমি মিউজিশিয়ান এইগুলো জিনিসের কারণে, রাদার দেন একটা মিউজিক্যাল এডুকেশন যেটা আমি মিস করে গেছি, বাট পরে থ্রু আউট আমার মতন করে শিখছি। বাট এই জিনিসটা আমি লাকি যে আই হ্যাড দিস এনভায়রনমেন্ট যেখানে আসলে মিউজিকটাকে মানে খুব সাবলীলভাবে নেয়। অনেক এনভায়রনমেন্টে মিউজিকটাকে এত সাবলীলভাবে নেয় না, যেটা আমি লাকি আমি পাইছি। অ্যাথলিটদের যেটা থাকে আর কি, যে আপনার ফর্মে থাকা, মিউজিক্যাল ফর্ম ঠিকঠাক আছে নাকি আমার অন স্টেজ পারফরমেন্স ফর্ম, এটার জন্য আমার একটা রেগুলার রেওয়াজ করতে হয়, প্র্যাকটিস করতে হয়, এক্সারসাইজ করতে হয়, খুব বোরিং এক্সারসাইজ করতে হয়, নট মিউজিক্যাল অ্যাট অল, ইউনো, ফিঙ্গার্স প্র্যাকটিস করতে, ফিঙ্গারিং করতে হয়, দেন খুব স্কেলস প্র্যাকটিস করতে হয়, একদমই মিউজিক্যাল না। এইটা হইল একটা লেটস সে যে একটা ফিজিক্যাল একটা প্র্যাকটিস। আরেকটা হচ্ছে মেন্টাল প্র্যাকটিস, যেটা সাথে একদমই ধরেন কোনো ইনস্ট্রুমেন্ট, কোনো স্টুডিও, কোনো সাউন্ড সিস্টেম কিছু প্রয়োজন নেই। ওই মেন্টাল প্র্যাকটিসটা হয় আমার, ধরেন আমি একটা সুন্দর একটা পেইন্টিং দেখলাম, ওইখান থেকে আমার একটা ইন্সপিরেশন আসলো, আমি বা একটা কোনো সুন্দর জায়গায় গেলাম, আমি হ্যাঁ পাহাড়ের কাছে গেলাম, যে ইন্সপিরেশনটা আসবে ওই ইন্সপিরেশনটা, বা একটা ঘটনা ঘটলো, এক্সপিরিয়েন্স ঘটলো, ওইটা থেকে আমার এক্সপিরিয়েন্সগুলো থেকে আমার ক্রিয়েটিভ জুসটা বের হয়।
আমার কাছে মনে হয় ফেম গেমটা পুরোপুরি লাকের ব্যাপার, রেকগনিশনটা লাকের ব্যাপার। মানুষ দুইভাবে রেকগনাইজড হয়, এক হইলো এখন ভাইরাল হয়, আরেকটা হইলো যে কেউ অ্যাপ্রিসিয়েটেড হয়, সেটা তার হার্ডওয়ার্কের জন্যই হয়। আই উড রাদার বি অ্যাপ্রিসিয়েটেড দেন রেকগনাইজড, ইউ নো হোয়াট আই মিন। আই ডোন্ট ওয়ান্ট বি ফেমাস, রাদার দেন আই উড মেবি ওয়ান্ট ডু মিউজিক ফর এভার। কেউ চিনলে চিনুক, না নাই, আমি জাস্ট আই এম গোনা ডু মাই থিং। একাগ্রতা এক সময় না আসলে ওয়ার্কটা হার্ড থাকে না, আসলে ওয়ার্কটা লাইফস্টাইল হয়ে যায়। সো মিউজিক একটা লাইফস্টাইল, যেহেতু এই হার্ডওয়ার্ক বা স্ট্রাগল বা এই জিনিসটা আমরা যে এটা প্র্যাকটিসের একটা পার্ট হয়ে যায়, তো ওইটা রেগুলার থাকা উচিত, তাইলে আপনি অ্যাপ্রিসিয়েটেড হবেন কোনো না কোনো দিন, ফর শিওর। এটা অনেক আগের গান, মানে 2013-14 টাইমের গান। উঁচু দালানের ভিড়ে আমরা মানুষ পাঁজরহীন, যেন অ্যাকোরিয়ামে মাছ, কেটে যাবে আর একটি দিন। উঁচু দালানের ভিড়ে আমরা মানুষ পাঁজরহীন, যেন অ্যাকোরিয়ামে মাছ, কেটে যাবে আর একটি দিন। কত রুমা, কত লীনা, কত বিশ্বজিৎ দাস, খিদা মেটাতে পারবে তোমার আমার। কত মাকড়সার জালে ঝুলবে ফেলানির লাশ, তাই তাদের নিয়ে গাইছি আর একটি গান। সো ওই তখন বিশ্বজিৎ দাসকে, রুমা লীনা দুইজন মেয়ে ছিল যাদেরকে হইলো যে রেপ করা হয়েছিল, দেন এগুলো সব মানে নিউজ পেপার থেকে আসছে আর কি। বিশ্বজিৎ দাসকে খুন করা হইলো, ফেলানিকে ঝোলায় রাখা হইলো, এইগুলো আমি নিউজ পেপার ইনফরমেশনগুলো হইলো আমার গানের মধ্যে আমি ট্রাই করলাম। সো পলিটিক্যালি আমি হইলাম যে মুভড হয়েছি, দ্যাটস ওয়াই আমি গানের মধ্যে এই সব জিনিসগুলো, ঘটনাগুলোকে রাখলাম। টেকনো বা ইউনো লাইক নট অর্গানিক মিউজিক এখন যে আর কি মার্কেটটা রুল করতেছে, এইটা তো আসলে ভাই এইটা তো হওয়ারই কথা ছিল। কারণ হইলো যে গ্র্যাজুয়ালি যত দিন যেতেছে মানুষ অস্থির হইতেছে, এবং তাদের মিউজিকও তো অস্থির হবে, এটাই স্বাভাবিক। সো ইউ নো হোয়াট আই মিন, যে এখন কিন্তু কারো এরকম সময় নাই যে একটা গাছের ছায়ার নিচে গিয়ে একটু বসবে। সে বসবে, একটু রোদ লাগতেছে, তারপর ধাম করে আবার কাজের জন্য চলে যাবে। আগে মানুষ তো স্থির হইতে জানতো, এখন তো স্থির হইতে জানে না। তো মিউজিক এখানে টুলসের বিষয়টা না, টেস্টের বিষয়। যদি পৃথিবীতে এই রেভলিউশনটা না হইতো, যে আপনার সফটওয়্যার অ্যান্ড এভরিথিং এগুলো যদি না হইতো, তাও এরকম অর্গানিক ইনস্ট্রুমেন্ট বাজে এই মিউজিকই হইতো আমার ধারণা। হয়তো তখন হইলো যে লুপস বা স্যাম্পলস দিয়ে হইতো না, বাজায় হইতো, কিন্তু হইতো। যখনই মানে বড় বড় ধাক্কা খায় মানুষ, তখনই হইলো যে আরও বেশি কোয়াইট হয়ে যায়। সো এটাই হয়েছে, তখন আরও বেশি আমি স্থির হয়েছি এবং মিউজিক্যালি চিন্তা করার আমার সময়টা হয়েছে আর কি। নাহলে তো অস্থির জীবনের মধ্যে আসলে মানে থামার ওই একটাই মনে হয় মানুষের জন্য উপরওয়ালা লিখে রাখছে, যে তোর ধাক্কা দিমু, তারপর তুই টের পাবি যে আসলে তুই আসলে সাধারণ একটা নাথিং টু গ্লোরি, মানে হ্যাভ আ গ্লোরিফাইড ইমেজ অফ ইয়োর সেলফ। সো এটাই আমার জন্য হয়েছে মানে। এবং যতবারই আমি হইলাম যে ওইরকম একটা ওয়ান স্টেপ ব্যাক আমি আসছি, আমি ততবারই রিয়েলাইজ করছি ও অনেক গ্যাপ আছে, আমার ফুলফিল করা উচিত, এইসব গ্যাপ নিয়ে কাজ করা উচিত। ওগুলো ট্রাই করতেছি, এখনও করতেছি। এটা একটা লাইফ লং প্রসেস, ভালোর তো কোনো শেষ নাই। সো এই ভালো করার চেষ্টা করতেছি আর কি। ফরসে ধরেন আমি একজন যদি সিয়া মুসলমান হইতাম বা বিহারি মুসলমান হইতাম, ঠিক আছে, আমি উর্দু গান জানতাম আরও ভালো, আরও শায়েরি ভালো জানতাম। আমি কিন্তু বিহারিদের সাথে কাছ থেকে মিশছি, আমার বাসার পাশে যেহেতু বিহারি ক্যাম্পাসে, আমি জানি তারা কত ডিপ ডিপ আলীর গান জানে। হ্যাঁ, মানে হজরত আলীর গান জানে, হাসান হুসেনের কারবালার গান জানে। তো তারা যে এত ডিপ ডিপ, তাদের কাছে কালেকশনটা আসলো কোত্থেকে? তার কালচার থেকে, তার ইন্ডাস্ট্রি থেকে না। কিন্তু তার ইন্ডাস্ট্রিতে তো অনেক রকম মিউজিক চলছে, সে সেগুলো সাবস্ক্রাইব করেনি, সে তার কালচারাল কারণ কি সে ওইখানে যাদের সাথে মিশতেছে, আর ওইটার বাইরে, ওই বাবলের বাইরে যারা আছে তাদের থেকে সে হলো যে কিছুটা একটা
হীনমন্যতা ফিল করে, সো সে ওই জায়গাটায় সিকিউরড, ওইখানে সে কালচার প্র্যাকটিস করতে পারে। কিন্তু বাইরে গেলে সে হইলো যে এই তুই বিহারি, তো ওরা একটা হইলো যে একটা চাপ ফিল করে। সো ওই তখন ওই মার্কেটে যেটা চলে ওই তো সাবস্ক্রাইব করে বা করে না, কিন্তু ওইটা ওর মধ্যে সবসময় থাইকে যায়। দ্যাটস হাউ কালচার ওয়ার্কস অ্যান্ড ইন্ডাস্ট্রি ওয়ার্কস ইন আ কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ে, যেখানে টাকাটা আপনার মেইন হইলো যে ফুয়েল, আর এখানে অ্যাস্থেটিক্সটা। আমাদের ল্যাঙ্গুয়েজটা একটা ফ্যাক্টর। যে পরিমাণ মানুষ ফ্রেঞ্চ, স্প্যানিশ এবং ইংলিশ জানে, সেই পরিমাণ মানুষ তো আসলে বাংলা ইয়ে করে না, শিখে না। আমি শিখার কথা বলতেছি। এবং কোয়ালিটি অফ সাউন্ড একটা বড় ব্যাপার। আমরা যে ইকুইপমেন্টস নিয়ে আসলে হলো যে আমাদের দেশে একটা প্রোডাকশন নামাই, সেম টাইমে ওটা 10,000 টাইমস বেটার ইকুইপমেন্টস নিয়ে আপনার ইউরোপ, আমেরিকায় হইলো যে একটা প্রোডাকশন নামায়। তো অফকোর্স ওই প্রোডাকশনের কাছে খুব পাতলা লাগবে। ইউ গেট মি? সো এইগুলো অনেকগুলো ফ্যাক্টরের কারণে যেই গ্লোবালি যেই একটা আপনার টুইস্ট অ্যান্ড টার্ন হওয়ার কথা, ওইটা আমরা এখনও অ্যাচিভ করতে পারি নাই প্রপারলি আমার মতে। আমরা যদি একটা ব্যান্ডে বা গ্রুপে বাজাই, বাট আমি যখন আমার পারফরমেন্সটা দিচ্ছি আমি কিন্তু একা, ওই যে বিন্দু বিন্দু কানেক্ট হইতেছি আমরা। সো দুইটা বিন্দু মানে দিস ডিভাইন অ্যান্ড দ্য পারফর্মার, এই যে কানেকশনটা হচ্ছে, এই কানেকশনটা খুবই ইন্ডিভিজুয়াল। এটা আমারটা আমার কাছে, আপনারটা আপনার কাছে, যে কোনো পারফর্মারেরটা তার তার কাছে। শ্রোতাদের মুখোমুখি কেঁপে উঠি অজানা ভয়ে, মাথাগুলো সারি সারি যেন সর্ষের ফুল শয়ে শয়ে। তো এইটাই, বিনীতা কেমন আছো, এইটাই আমার কাছে মনে হয়। আমি এখনও খুব অ্যানশাস থাকি, বাট দ্য মোমেন্ট গানটা শুরু হয়, 1 2 3 4 কিউ দিয়ে গানটা শুরু হইলো, আই এম গুড টু গো। আমি ওই যে ভাইবে ঢুকে যাই। বাট এর আগ পর্যন্ত আমি একটু এনজাইটিতে থাকি, ঠিক আছে? আর অডিয়েন্স তো বাংলাদেশের অডিয়েন্স ভাই, ঠিক আছে, মানে যত অ্যাপ্রিসিয়েট করে তারা কিন্তু ওরকম ক্রিটিসাইজও করে। অ্যান্ড মি বিইং অ্যান ওভারওয়েট, এই মোড়া, এই আমি হাতি, ঠিক আছে, এটিও শুনছি আমি স্টেজে। সো আমি ওই মোমেন্টটা পর্যন্ত আমি কানে শুনতে পাই। আর যত আপনি এরকম ধরেন ক্রিটিসিজম শুনবেন না একটা স্টেজে, তখন আপনার ধরেন একটু একটু করে কনফিডেন্স কমতে থাকে। এই মোমেন্টে যখন গানটা শুরু হয় আবার বুস্ট হয়ে যায়। জাপানে একটা হইলো যে আপনার এশিয়ার বেস্ট গানের একটা হইলো যে ইয়ে হয়েছে, আপনার কি বলবো, একটা কম্পাইলেশন হয়েছে। ওই কম্পাইলেশনের মধ্যে প্রথম 20টা গানই ছিল বাংলা, ঠিক আছে? এবং তার মধ্যে 5টা গানই ছিল গাজী মাজহারুল আনোয়ারের। এগুলো সব বাংলা ছবির গান, ঠিক আছে? এশিয়াতে এটা রেকগনাইজড, এগুলো ফালায় দেওয়া তো যাবে না। মানে গ্লোবালি আসলে এখন আসতেছে যে এটা কন্টেম্পোরারি, কেন এগুলো প্র্যাকটিস হইতেছে না, এটা একটা আর্গুমেন্ট হইতে পারে। কন্টেম্পোরারি প্র্যাকটিস হইতেছে না কারণ হলো আমাদের এইসব ব্যাপারে ইন্সপিরেশন নাই, এইসব ব্যাপারে আমাদের পৃষ্ঠপোষকতা নাই। আমাদের র্যাদার আছে পাশের কাছাকাছি কোনো ওরিয়েন্টাল মিউজিক, খুব আমি যদি আরও ভেঙে বলি বলিউড মিউজিক, যেই বলিউড মিউজিকটা আমাদেরকে টোটালি হইলো যে এক প্রকার একটা ছত্রছায়ার মধ্যে হলো যে ফেলে দিছে, একটা ছকের মধ্যে ফেলে দিছে। খুব ভালো মিউজিক আনডাউটেডলি, কিন্তু এইটা আপনাকে আপনার কালচার থেকে অনেকটুকু সরায় নিয়ে গেছে। আমি কিছুদিন আগে একটা প্রাইভেট ইউনিভার্সিটির কনভোকেশনে গেলাম, পুরোটা টাইম ওইখানে বলিউড কাওয়ালি বাজলো। অ্যান্ড আমি বুঝলাম না যে এই, এবং এমন এমন না যে জিনিসটা খুব আমি এনজয় করছি, আমার ধারণা অনেকেই এনজয় করে নাই, কিন্তু তাদের এই প্রেজেন্টেশনটা কেন, ঠিক আছে? সে এই জিনিসটা একটা মোটা দাগে একটা বিষয় যে আমরা কেন হইলো যে এখনো মানে এই বের হইতে পারতেছি না।
কেউ গিটার ধরার আগ পর্যন্ত বোঝে না আসলে সে যে বাজাইতেছে এটা খুবই ট্রিকি জিনিস বাজাইতেছে। নাহলে আমি ছোটবেলায় যেরকম মনে করতাম যে গিটার ধরলেই তো বাজানো যায়, কিরি কিরি কিরি, ঠিক আছে, কিন্তু আসলে তো বিষয়টা তা না, এটার পিছে। সো যখন আমি গিটারটা ধরছি তখন আমি আরো গিটারিস্টদের বেশি অ্যাপ্রিসিয়েট করা শুরু করছি, বেসিসদের আরো বেশি অ্যাপ্রিসিয়েট শুরু করছি যখন বেসটা বাজানো শুরু করছি। দ্যাটস হাউ ইট ওয়ার্কস আমার মনে হয়। সো এইটা একটা জিনিস, এই কারণে ভোকালিস্টরা প্রথমে সবচেয়ে বেশি লাইমলাইট পায়। কিন্তু যারা আসলে মিউজিক এনথুজিয়াস্ট বা বোদ্ধা তারা কিন্তু সবাইকেই অ্যাপ্রিসিয়েট করে, যারা ভালো কাজ করতেছে সবাইকে অ্যাপ্রিসিয়েট করে, নট ইভেন জনরাতেও স্টিক করে না। অনেকে আছে যারা জনরা স্পেশালিস্ট হয়, বাট আমি আমি ইন জেনারেল বলতেছি। সো ভোকালি আর এইটা যেমন আমি হাবিব ভাইয়ের সাথে বাজি, আমি রিয়েলি গ্ল্যাড যে আমি এই মানুষটার পিছে বাজাই, আমি সাথে বাজাই হাবিব ভাইদের। কেন? কারণ আমার মনে আছে আমি যখন ক্লাস 5-এ বা 4-এ পড়ি, আমি তার গান শুনতে শুনতে গেম খেলতাম, আমি তার গানগুলোকে ধারণ করি। সো এটা আমার কাছে খুবই রেসপেক্টের একটা জব যে আমি হাবিব ভাইদের সাথে বাজাই। তো এইটা নিয়ে আমার আসলে থাকে না যে আপনি এটা অ্যাপ্রিসিয়েটেড বা এটা তো হাবিব ওয়াহিদ কনসার্ট, বাট আমি তার সাথে যাইতেছি বাজাইতেছি, আমি যে লেস অ্যাপ্রিসিয়েটেড হইতেছি তা কিন্তু না। আমাকে মোস্ট ইম্পর্টেন্টলি আমাকে হাবিব ওয়াহিদ অ্যাপ্রিসিয়েট করতেছে, সবচেয়ে ইম্পর্টেন্ট। আর অডিয়েন্সও কিন্তু যখন দেখতেছে হাবিব ওয়াহিদের শো দেখতে গিয়ে যে আচ্ছা একটা জোস একটা বেজিস যার গ্রুভে সে হলো যে মজা পাইতেছে, সো এটা কিন্তু সেও তখন অ্যাপ্রিসিয়েট করতেছে। আমার কাছে অনেকে এসে বলতেছে ভাই খুব ভালো লাগলো আপনার পারফরমেন্স হাবিজাবি, তারা খুবই অ্যাপ্রিসিয়েট করতেছে। সো এই জিনিসটা আমার তো দিন শেষে এটা আই এম গ্ল্যাড যে আই এম ডুইং দিস। সো আইডেন্টিটি না ভাই, আপনি নিজেরটা নিজে বানান না, মানুষ আপনারটা বানায় দেয়। দিন শেষে আমার মিউজিশিয়ান, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। সঙ্গীত সাঙ্গত ছাড়া হয় না। আপনি যদি একাও একটা ইনস্ট্রুমেন্ট বাজায় গান করেন বা শুধু গলায় গান করেন, ওইখানে আসলে আশেপাশের অ্যাম্বিয়েন্সটাও আপনার সাঙ্গত। সঙ্গীত সাঙ্গত ছাড়া হয় না। এবং আমরা লাকি যে আমাদের ঢাকা শহরে এত এত ডেনসিটি মানুষের, এবং সবাই গান এত ভালোবাসে, বা আমি অ্যাটলিস্ট যাদের চিনি তারা গান তো অনেক ভালোবাসে। তো আমি খুবই লাকি আমি এরকম মিউজিক্যাল মাইন্ড স্পেসি আমার আশেপাশে, যেটা আমার মিউজিকটাকে গ্রো করতে হেল্প করছে। এইটা উইদাউট দেম আই এম নাথিং আসলে। হ্যাঁ, আমি কখনো হয়তো চিন্তাই করতাম না আমি মিউজিকটা করব, পার্সো করব। তো এটা খুব ইম্পর্টেন্ট যে কালেকটিভ কনসিয়াসনেস যেটা বলতেছি, ওইটা আমার টেস্টটাকে গ্রো করছে, ওইটা আমার রিয়েলিটিটাকে গ্রো করছে। হ্যাঁ, আমি কিভাবে আসলে জিনিসটা বলতে চাইতেছি ওইটাকে আমাকে আরও স্পষ্ট করছে। আপনার কথা যদি মানুষ বিশ্বাস করে তাহলে ওইটা আসলে আপনার না আসলে জনরা বা এগুলা দিয়ে বা সাউন্ড টাউন্ড এগুলো আসলে ম্যাটার করে না। দিন শেষে অনেস্টিটা ম্যাটার করে। ওই যে ফকিরের গল্প বলতেছিলাম, রাস্তা দিয়ে যাইতেছে আল্লাহ নবীজির গান, ওইটা কেন ইন্সপায়ার করলো আমাকে? কারণ ওর মধ্যে একটা অনেস্টি ছিল। ওর এইটাই দিস ইজ হু দ্যাট পারসন ইজ। সো একটা মিউজিক যখন একজনকে ডিফাইন করে যে এই মানুষটার মিউজিক এরকম, রাদার দ্যান এইরকম কারণ এই মানুষটা এরকম, আমি বুঝতে পারছি। তো মিউজিকটা তো আসলে ক্যারেক্টারেরই একটা এক্সপ্রেশন। তো যেটা হয় আমার মনে হয় যে মার্কেটে কি চলতেছে, এটা চলতেছে, চলে এটা বানাই। আমি কি আসলে এরকম মানুষ আমি এটা বানাবো? প্রশ্নটা তো এইখানে আসলে। তো এইখানে অনেকগুলো ডিলেমা কাজ করে, অনেকগুলা ট্রায়ালস অ্যান্ড এরর্স কাজ করে। অনেকে পেয়ে যায় যে আচ্ছা আমি তাহলে মানুষটা মনে এরকম, এবং আমি এভাবে একটা নিজেকে ক্যারেক্টার এক্সপ্রেস করতে পারি, পোর্ট্রে করতে পারি। I might call them advices, but these are actually tricks to sustain. So, number one is be on time. কারণ you are always replaceable. If you're not on time, you're not making it right. মিউজিশিয়ান হিসাবে অন টাইম থাকাটা খুব ইম্পর্টেন্ট। বাজানোর সময় যেরকম তালে থাকা ইম্পর্টেন্ট, ওটাও তো টাইমেরই বিষয়। তো ওইটা সবসময় মেনটেন করা উচিত, পাঞ্চুয়াল হওয়া উচিত আসলে। দেন হইলো যে গড কমপ্লেক্স ফালা দেওয়া উচিত। ইউর আ মিউজিশিয়ান, ঠিক আছে, মিউজিক ইজ ফর দ্য হার্ট, বাট ইট ডাজেন্ট কিওর হার্ট ডিজিজ, এটা ডক্টর করে। সো তোমার কাজটা যেরকম সুন্দর, ডক্টরের কাজটা অনেক নোবেল। তো তুমি নিজেকে এত গড কমপ্লেক্স ভাবতে পারো না। সে কেন, ডক্টর কেন, একজন রিক্সাওয়ালার কাজটা তো আরও নোবেল। সে যেরকম ঘাম ঝরায় আমাদেরকে কোনো জায়গায় পৌঁছায় দিতেছে, এইটা তো আসলে এইটার আপনি কেমনে ভাড়া ডিটারমাইন করেন? এটা তো কখনো ভাড়া ডিটারমাইন্ড হয় না। একটা ক্রাইটেরিয়ায় পড়ে গিয়ে আসলে ভাড়াটা তৈরি হইতেছে, বাট এটা তো আসলে ডিটারমাইন করা যায় না। যাই হোক, সো সবার কাজই নোবেল।
গড কমপ্লেক্স থাকা উচিত না। এগুলো হলো অ্যাডভাইস আমি যেগুলো হলো যে আমার ক্যারিয়ারে আসলে শিখছি। দেন ফরসে যে ইফ ইউর নট ইন টিউন, ফরসে যে আপনার হইলো যে আপনি মাইন্ডে নাই বা ইউর ভেরি মাচ ইনটক্সিকেটেড, ঠিক আছে, ডোন্ট পার্টিসিপেট, জাস্ট এনজয়। বাজানোর দরকার নেই, গাওয়ার দরকার নাই, ভুলভাল করবি তো সবাইরা একটা ব্যাড বাজ দিবি, দরকার কি? এইগুলো আমি জিনিস শিখছি, ট্রিক্স। আমার সাথে সবচেয়ে বেশি রেজোনেট করে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো আমি আসলে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট পারপাসফুলি বাজাই, এইটা এই পারপাসে, এইটা এই পারপাসে। আমার কাছে আসলে সত্যি কথা আমার সবচেয়ে বেশি রেজোনেট করে আমার ইউকেলেলি। কারণ আমি ইউকেলেলিটা একদমই একান্ত নিজের জন্য, খুব জোরে সাউন্ড হয় না তো, তো নিজের জন্য বাজাইছি। আমার সেকেন্ড অ্যালবামের নাম হলো সবাই সুন্দর। তো এটা হলো মেনলি বাচ্চাদের জন্য একটা অ্যালবাম। এটা আমি ছোটোবেলায় যে ইউকেলেলি বাজায় বাজায় ঘুরে বেড়াতাম বলছিলাম, তো ওই টাইমে আমি কিছু স্কুলে যেতাম, বাচ্চাদের সাথে মিশতাম আর কি। স্পেশাল কেয়ার নিডেড অটিস্টিক বাচ্চাদের স্কুলে যেতাম, আপনার আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের স্কুলে যেতাম। ওদের সাথে আমি র্যান্ডমলি হলো যে ইউকেলেলি, এবং খুব ভালো লাগতো ওদের যে আপনার ছোট একটা গিটার কেউ বাজাইতেছে, একটা মোটা মানুষ একটা ছোট গিটার বাজাইতেছে, দেখতে কিন্তু জিনিসটা মজার আর কি। তো ওরা খুব এটা এনজয় করতো, ওরা ওদের মতন গান টান করতো। ওইখান থেকে আমি অনেক রকম গান নিছি। তো একদিন কি হয়েছে, ওই টাইমে এশিয়া কাপ চলতেছে আপনার আমাদের মিরপুর স্টেডিয়ামে। তা আমি ওই ইউকেলেলিটা পুরোপুরি আমার কাছে একটা ক্যামেরার মতন ছিল, আমি যা মোমেন্ট দেখতাম, ঠিক আছে, আমি ওইটা আমার মতন করে একটা বলতাম আর কি, গান বলতাম, ঠিক আছে। গান এরকমভাবে কয়েকটা বাধা হয়ে গেছে। তো ওই সবাই সুন্দর গানটা আমি হইলাম যে যাইতে যাইতে দেখি যে একটা স্টেডিয়ামের সামনে একটা হইলো যে শ্রীলঙ্কান একটা বাচ্চা মেয়ে, সে হইলো যে হারায় গেছে। সে ওইখানে হইলো যে খুব মানে 8-10 বছরই একটা মেয়ে, সে হইলো যে ভয় পাইতেছে, ঠিক আছে। এখন আমি গেলাম যে কি হয়েছে তোমার, তুমি ঠিক আছো কি না। ও কোনো কারণে আমার কাছে গিটার মানে ইউকেলেলিটা দেখে, ছোট গিটারটা দেখে ও একটু বিশ্বাস করছে আমাকে। ও আমার কাছে ঠান্ডা হয়েছে যে ওকে, হ্যাঁ। বললাম যে চিন্তা করো না, আমরা খুঁজে বের করবো ওরা প্যারেন্টসকে। একটু পর ওর প্যারেন্টসও খুব উদ্বিগ্ন হয়ে যে খুঁজে পাইছে তাকে। ও ততক্ষণ আমার সাথে সেফ ছিল। এই পুরা ফিলিংটা আমার কাছে এই গানটার ইন্সপিরেশন, যে ও একটা অন্য কালচার, অন্য ধর্ম, অন্য ভাষাভাষী, অন্য জায়গার জগতের মানুষ, আমি অন্য জগতের মানুষ। জাস্ট হইল যে মিউজিক না, জাস্ট হইল যে কোনো কারণে আমরা রেজোনেট করছি, উই ফেল সিকিউরড অ্যান্ড সেফ টুগেদার। মানে ও আমার ইউকেলেলিটা বাজাইতেছে, তখন একটু কান্না মানে থামাইছে, ঠিক আছে, চোখ টুক মুইছে। ও ইউকেলেলিটা এত কিউট বাচ্চাটা, ঠিক আছে, ওইটা মানে ইউকেলেলিটা বাজাইতেছে, শি ওয়াজ ওকে। পুরা বিষয়টা থেকে আমার কাছে মনে হয়েছে যে আরে ও মানে মানুষ তো সবাই তো সুন্দর, যদি তুমি দেখতে চাও, তুমি যদি দেখতে না চাও তাইলে সবাই সুন্দর না, কিন্তু যদি তুমি দেখতে চাও সবাই সুন্দর, সবই তোমার, তুমি সবার। এই হইলো গানটার স্টোরি। আর এইটাই আমার মনে হয় বাচ্চাদের প্রথম বোঝানো উচিত, বা আমার জায়গা থেকে আমি বলতে চাই বাচ্চাদের প্রথমে। তো এটা আমার সেকেন্ড অ্যালবামের টাইটেল, সবাই সুন্দর। এটা 14টা গান আছে, সবগুলো ওই ইউকেলেলি এরার গান আর কি। আমি আসলে আই ওয়ান্না বি দ্যাট পারসন, যে আই ওয়ান্না ডু মিউজিক টিল দি নো রিটায়ারমেন্ট। আসলে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ রিটায়ারমেন্ট ফ্রম ফান, ম্যান? ঠিক আছে, আই এম হ্যাভিং আ ব্লাস্ট, আমি এখান থেকে কেন রিটায়ার্ড হব? আমি জানি না, এটা হয়তো একটা ফ্যাসিনেটিং স্টোরি বলতেছি। হয়তো মানুষ রিটায়ার্ড হয়, বোর হয়ে যায়, এই জায়গা থেকে বের হয়ে যেতে চায়, হয়তো আমারও কখনো এরকম মনে হবে, বাট এখনও আমার মনে হইতেছে যে আই এম হ্যাভিং আ ব্লাস্ট, আই ওয়ান্ট কিপ ইট দ্যাট ওয়ে। আর মানে রেজোনেট করবে কিনা মানুষের সাথে, এটা তো আসলে আমি তো আসলে আর কোনো ফিলোসফিক্যাল যে জার্নি আমারটা তো আসলে আমি খুবই মানে কি বলবো ছোট আকারে এখনো আছে। আমি বুঝতে পারছি এটা আসলে কই যাবে না যাবে, এটা নিয়ে আসলে আমি খুব বেশি আসলে চিন্তিত না, করতে পারতেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সবাই কত সুন্দর যদি তুমি দেখতে চাও, তোমার আগুন তোমার বাতাস, তুমি সবার। সবাই কত সুন্দর একবার যদি দেখতে পাও, তোমার সাগর তোমার পাহাড় সবই তোমার।